এর দায় ভারতকে নিতে হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে? এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? ভারতের বিভিন্ন মহলে নিদারুণ তোলপাড় তৈরি করেছে। আমাদের দিল্লি কেন্দ্রিক দাদা যারা আছেন, কলকাতা কেন্দ্রিক যে সকল দাদারা আছেন, তারা এই ছোট্ট ভিডিও ক্লিপটিকে নিয়ে রীতিমতো হই হুল্লোড় শুরু করেছেন। অবশেষে আজকে কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং নির্বাচন দিবে কিনা এই বিষয়টি কিন্তু তিনি খোলাসা করেছেন। তিনি বলেছেন, আপনারা যখন চাইবেন তখন আমি সরকারি ছেড়ে দেব। তার মানে তারা সরকারি কাজ ছেড়ে দিবে জনগণ যখনই চাইবে। এখন প্রিয় দর্শক, তার বক্তব্যটি শুনলেই হয়তো আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবং কি ভারত থেকে যে আমাদের বাংলাদেশে পানি দিয়ে ডুবিয়ে মারছে, এটা আমাদের সকলের কিন্তু এখন মোটামুটি জানা, তাই না? তো এই যে ভারত যে কাজটা করলো, এর দায়ভার ভারতকেই নিতে হবে। একটা লাইভ টক শোতে তুমুল আকারে আলোচনা করেছে, এবং কি গোলাম মাওলা রনি সাহেবের একটি বক্তব্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশের বিএনপির একজন টপ লেভেলের নেতা বলতে পারেন, তার নাম হলো বাবর। তার নাম হলো বাবর। তো সেভেন সিস্টার একটা বিষয়ে যে আপনারা সকলে ভালো করে জানেন, এই বাবর কিন্তু ভারতকে কাঁপিয়ে দিয়েছিল। তো এখন পর্যন্ত কিন্তু এই বাবরের কথা সবাই বলে যে বেশি কথা বললে কিন্তু বাবরকে ভারতে ছেড়ে দেব, তাইলে কিন্তু জাত করে দেবে। তো অবশেষে সেভেন সিস্টার মানে কি করতে হবে, স্বাধীন করতে হবে এবং সবাইকে বাবর হতে হবে। এই বিষয়টি নিয়ে বাই টাইটেল আলোচনা করেছেন গোলাম মাওলা রনি। তো মূলত 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত জানাবেন। চলুন কথা না বাড়াই, এক এক করে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। আপনারা যারা সামাজিক মাধ্যমে নিয়মিত বিভিন্ন বিষয়াদি দেখেন, তারা কতগুলো বিষয় লক্ষ্য করবেন যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু করে অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে, ইউটিউবে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে কতগুলো ভিডিও একেবারে আপনাদের সামনে নতুন করে চলে আসছে। আপনারা খুব দেখতে পাবেন যে জনাব দেলোয়ার হোসেন সাইদী সাহেবের ওয়াজগুলো একদম খুব ঘন ঘন আপনার সামনে প্রদর্শিত হচ্ছে, যেটি এই আগস্ট মাসের 5 তারিখের আগে এটা হয়নি। তারপর দেখতে পাবে যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর, তো তার অনেক কমেন্ট, তার অনেক ছবি, অনেক ভিডিও চলে আসছে। এরপর কিছু স্লোগান খুব ভাইরাল হয়ে যাচ্ছে, যেগুলো 5 তারিখের আগে কল্পনাই করা যেত না। এখন আপনার আমার যে চিন্তা চেতনা, এর সঙ্গে সামঞ্জস্য রেখে সোশ্যাল মাধ্যমগুলোর যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, তারা এই ভিডিওগুলো সামনে নিয়ে আসছে। অর্থাৎ আমাদের বাংলাদেশে যে একটা পরিবর্তন হয়েছে মানুষের মন মানসিকতার, চিন্তা এবং চেতনার, এটি ফেসবুক বুঝতে পারে এবং সেই ভিডিওগুলোর সেই কন্টেন্টগুলোই আপনার সামনে নিয়ে আসছে। তো হালামলে যে সকল কন্টেন্টগুলো খুব আলোচিত হচ্ছে দেশে এবং দেশের বাইরে, তার মধ্যে একটা স্লোগান বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটি হলে এই স্লোগানটা হয়েছে, অনেকগুলো ছাত্র একত্র হয়ে স্লোগান দিয়েছে। তো যেহেতু সামাজিক মাধ্যমের কন্টেন্ট, এটি কোন হলে হয়েছে, কোথায় হয়েছে, এখানে আমার কোনো মতামত নেই, আমি শুধুমাত্র বর্ণনা করলাম, কিন্তু এটা হয়েছে। আমি আগেই বলিনি যে অনেক সময় এটি অনেক সময় আত্মঘাতী হয়। শত্রুপক্ষ বর্তমান সরকারকে বিব্রত করার জন্য, বিএনপিকে বিব্রত করার জন্য, দেশকে অস্থির করার জন্য এই কাজটি করতে পারে। আবার দেশের ছাত্র সমাজ জনগণের মধ্য থেকেই দেখা গেল যে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই ধরনের ঘটনা, অর্থাৎ এই যে মিছিলটি এবং স্লোগানটি হলো, সেটা হতে পারে। এখন যেটি হয়েছে সেটি হলো যে আমরা সবাই বাবর হব, সেভেন সিস্টার স্বাধীন করব, এরকম একটি স্লোগান নিয়ে খুব ছোট, সম্ভবত 20-25 সেকেন্ডের একটা ভিডিও, এটি এখন ভাইরাল হয়ে দেশে ঘুরছে এবং এটি ভারতের বিভিন্ন মহলে নিদারুণ তোলপাড় তৈরি করেছে। আমাদের দিল্লি কেন্দ্রিক দাদা যারা আছেন, কলকাতা কেন্দ্রিক যে সকল দাদারা আছেন, তারা এই ছোট্ট ভিডিও ক্লিপটিকে নিয়ে রীতিমতো হই হুল্লোড় শুরু করেছেন। কেন করছেন সেটা পরে আসছি, তার আগে বলে নেই যে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী মিস্টার বাবর, তিনি তখন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। কিন্তু যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, যদি এভাবে চলতে থাকে হয়তো তিনি খুব দ্রুত মুক্তি পাবেন, এবং তিনি যদি মুক্তি পান তাহলে বিএনপির মাঝে তিনি হয়তো হিরো রূপে ফিরে আসবেন, এবং তাকে ওইভাবে বরণ করার জন্য তার নির্বাচনী এলাকা থেকে শুরু করে বিএনপির
যারা কেন্দ্রীয় নেতাদের একটা বিরাট অংশ অধীর আগ্রহ অপেক্ষা করছে। কারণ তিনি তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠ ছিলেন। এটার একটা কারণ হতে পারে, অথবা এখন যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থাতে বিএনপির জন্য সবচেয়ে ঘনিষ্ঠ এবং কৌশলগত বন্ধু হিসেবে চীন এবং পাকিস্তান নতুন করে আবির্ভূত হয়েছে। চীন অনেক চেষ্টা করেছে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করার, এবং বিএনপির সঙ্গে তাদের যে ঐতিহাসিক সম্পর্কটি এটি তারা প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছিল। কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে এবং ভারত বাংলাদেশের রাজনীতির যে অভ্যন্তরীণ রাজনীতি, এর থেকে বলতে গেলে এখন তারা বিতাড়িত। এই জায়গাটি দখল করার জন্য চীন অবশ্যই বিএনপির সহযোগিতা চাইবে। এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সবাই জানেন যে তারা সকলেই পশ্চিমা মদতপুষ্ট। আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর সঙ্গে এদের সবারই সম্পর্ক ভালো। ফলে এখানে তাদের মাধ্যমে, অর্থাৎ এই এখন যারা ক্ষমতায় আছেন তাদের মাধ্যমে চীন যে বাংলাদেশের রাজনীতিতে ঢুকতে পারবে না। এখানে আমেরিকার একটা প্রভাব থাকবে, এবং আমেরিকা এবং চীনের মধ্যে যে গুরুতর সম্পর্কের অবনতি, তারই প্রেক্ষিতে চীন দীর্ঘমেয়াদে তাদের যে স্বার্থ, সেই স্বার্থ বিএনপির মাধ্যমে বাস্তবায়িত করতে চাচ্ছে। এবং ইতিমধ্যে দেখেছেন যে চীনা রাষ্ট্রদূত বিএনপির মহাসচিবের সঙ্গে দেখা করেছেন। এর বাইরে বিএনপির নেতৃবৃন্দ চীনের কৌশলগত মিত্র, এবং বিএনপির কৌশলগত মিত্র সেটা হলো পাকিস্তান। রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের সঙ্গে এদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, চীনেরও রয়েছে আর বিএনপিরও রয়েছে। এই সম্পর্কটি এই সময়টিতে এসে একেবারে খোলামেলা হয়েছে। আওয়ামী লীগ একসময় বলতো যে চীনের না, ঠিক বিএনপিকে বলতো আইএসআই এর এজেন্ট। বাংলাদেশে যেমন ডিজিএফআই আছে, তদ্রূপ পাকিস্তানের যে সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই, তার এজেন্ট হিসেবে বিএনপিকে তার আখ্যা দিত। পাকিস্তানের গুপ্তচর হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামী লীগের যে বিষোদ্গার, এটি কোন পর্যায়ে ছিল আপনারা সবাই জানেন। কিন্তু এখন আওয়ামী লীগের এই যে চরম দুর্দশার এই সময়টিতে আইএসআই নিয়ে পাকিস্তান নিয়ে একটা টু শব্দ উচ্চারণ করার মতো অবস্থায় বাংলাদেশে এই মুহূর্তে কারোরই নেই। এবং এই যে একটা ভ্যাকুয়াম চলছে, এই জায়গাটিতে মূলত চীন এবং পাকিস্তান ঢুকে পড়েছে, এবং বিএনপিও রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার জন্য তাকে এই দুটো সুযোগ নিতে হচ্ছে। এর কারণ হলো বিএনপির কাছে স্পষ্ট যে ভারতের সঙ্গে তাদের বন্ধুত্ব হবে না, অন্তত ক্ষমতায় যাওয়ার জন্য হবে না। তো কাজেই ভারতকে প্রতিপক্ষ ভেবেই মূলত তারা চীনের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিষয়টি এখানকার যে ভৌগোলিক গুরুত্ব এবং এখানকার যে অভ্যন্তরীণ রাজনীতি, এতে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি করবে, নতুন মাত্রা এখানে যোগ করবে। এবং সেখানে জনাব লুৎফুজ্জামান বাবর অবশ্যই সেখানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে আবির্ভূত হবেন। কেন? আপনারা জানেন যে 10 ট্রাক অস্ত্র মামলা, এই অস্ত্র মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি, এবং তার সঙ্গে আরো অনেকেই সাজাপ্রাপ্ত হয়েছেন। তো এই 10 ট্রাক অস্ত্র মূলত তৎকালীন বিএনপি সরকার রাষ্ট্রীয় সিদ্ধান্তে, যেমন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় সিদ্ধান্তে ভারতকে ট্রানজিট দিয়েছে, আরো অনেক কিছু করেছে। তদ্রুপ চীনের সঙ্গে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সম্পর্কের কারণে রাষ্ট্রীয় সিদ্ধান্তে সেই যে 7 সিস্টারে যে সকল বিদ্রোহী গ্রুপ যারা স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করছিল, তো সেই স্বাধীনতাকামী গোষ্ঠীকে, যেটা আমাদের সংবিধান সম্মত যে আমরা যে কোনো স্বাধীনতাকামী গোষ্ঠীকে সমর্থন জানাবো, সাহায্য এবং সহযোগিতা করব, তো সেই অর্থে ভারতের যে 7 সিস্টার 7টি রাজ্য রয়েছে, সেখানে যে অস্থিরতা চলছিল বিগত বিএনপি সরকার জমানাতে, সেই অস্থিরতাতে ঘি ঢালছিল চীন। অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে ওখানকার বিদ্রোহী গোষ্ঠী, বিশেষত উলফাকে তারা সাহায্য করতো, সহযোগিতা করতো। তো সেই উলফার হাতে লড়াই করার জন্য যে অস্ত্র, যেটা চীন এখন ধরেন মায়ানমারে দিচ্ছে, সরকারকেও দিচ্ছে, বিরোধী গ্রুপকেও দিচ্ছে, এবং অনেক দেশই তারা দেয়, তো ওইভাবে উলফাকে দিচ্ছিল। এবং সেই অস্ত্র যে চালানটি, অস্ত্রের যে চালানটি, এটি বাংলাদেশের বন্দর ব্যবহার করে খালাস করা হচ্ছিল। মূলত এই বন্দর দিয়ে সেই 10 ট্রাক অস্ত্র ভারতের সেই বিদ্রোহীদের হাতে চলে যেত, এবং সেটি যাকে বলা হয় একেবারে ঠিক মাসুদ রানের স্টাইলের বা জেমস বন্ডের স্টাইলে ভারতের গোয়েন্দা সংস্থা এই বিষয়টি ধরে ফেলে, এবং এটি এমনভাবে পত্রপত্রিকা এসে যায় যে ওটিকে হজম করার ক্ষমতা আসলে ওই সময়ের প্রেক্ষাপটে সরকারের ছিল না। কিন্তু এখনকার জমানা হলে সরকার স্পষ্টতই বলতে পারতো যে হ্যাঁ, আমরা এই কাজগুলো করছি, এবং এটা আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত, যেভাবে শেখ হাসিনা করেছেন। তো সেই ঘটনার প্রেক্ষিতে মামলা হয়েছে, এবং পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করেই বাংলাদেশে 1/11 হয়েছে, বিএনপি সরকারের পতন হয়েছে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের উপর চাপ প্রয়োগ করা হয়েছে যেন এই 1/11 যারা কুশীলব তাদেরকে, এবং এই 10 ট্রাক অস্ত্রের মামলা যারা কুশীলব তাদেরকে শাস্তির আওতায় আনা হয়। তো সেভাবে আওয়ামী লীগ সবকিছু ভারতের কথা মতো করেছে। এখন যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে এবং একটা নতুন পরিবেশ এবং পরিস্থিতির প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেখানে জনাব বাবর
একেবারে নায়ক রূপে আবার নতুন করে চীনের পছন্দের লোক হিসেবে যদি আগামী বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে মসনদে বসেন, তাহলে ওই যে 7টি রাজ্য রয়েছে ভারতের, সেখানে স্বাধীনতাকামী জনগণ আবার বাংলাদেশের প্রতি নির্ভরশীল হয়ে পড়বে এবং চীনও ভারতের উপর ছড়ি ঘোরাতে পারবে। আর বাংলাদেশও আগে যেভাবে ভারতকে ভয় পেত তার চেয়ে আরো বেশি উঁচু গলায় ভারতের সাথে লড়াই করতে পারবে, এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এখন ভারতকে আমরা সেভাবে মোকাবেলা করতে পারবো কিনা, ভারতের সাথে সেটা করা ঠিক হবে না কিনা, এগুলো পরবর্তী প্রশ্ন, $1 মিলিয়ন কোশ্চেন, সেটা পরের ব্যাপার। কিন্তু এখন ভারতের সম্পর্কে মানুষের যে ভয় ছিল, আতঙ্ক ছিল, সেটা কেটে গেছে। ভারত যে ঘোড়ার ডিম আমাদের কিছুই করতে পারে না, যদি পারতো তাহলে তারা আওয়ামী লীগকে রক্ষা করতে পারতো, শেখ হাসিনাকে রক্ষা করতে পারতো, শেখ হাসিনার জন্য তারা সৈন্যবাহিনী পাঠাবে, এরকম অনেক কথাই তো আওয়ামী লীগের লোকজন বলতেন। কিন্তু দেখা গেল যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেভাবে আওয়ামী লীগের লোকজন বাংলাদেশে মানে একেবারে তাদের জীবন হারাম হয়ে গেছে, আর অনেকে যেভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে ভারতীয় টাউটবাটপারদের কবলে পড়ছেন, এবং ভারতের যে বিএসএফ বাংলাদেশের এই সকল আওয়ামী লীগ নেতাদেরকে যেভাবে জিম্মি করছেন, অনেকে গুলি করছেন এবং অনেককে আবার বিজিবির হাতে ধরিয়ে দিচ্ছেন, এই জিনিসগুলো কোনো অবস্থাতেই আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের যে মনোজগৎ, সেই মনোজগতে ইতিবাচক কোনো প্রভাব ফেলছে না। আর আওয়ামী প্রতিপক্ষ যারা আছে তাদেরকে উৎসাহিত করছে, ইয়েস উই ক্যান ডু। অতি সম্প্রতি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না, তিনি এই ভারতে পালাতে গিয়ে সেখানে মারা গিয়েছেন। তার লাশ এখনো পর্যন্ত, আমি যে ভিডিওটা করছি শনিবার দিন, এখনো পর্যন্ত বিএসএফ এর কাছে দেওয়া হয়নি। কেউ কেউ বলছে যে এটা বিজিবি গুলি করেছে, কেউ বলছে বিএসএফ গুলি করেছে, আবার অনেকে বলছে যে না, তিনি আসলে অতিরিক্ত মানসিক প্রেসারে হার্ট অ্যাটাক করে তার মৃত্যু ঘটেছে। কিন্তু বাস্তবতা যাই হোক না কেন, ঘটনা যাই হোক না কেন, এটাই সত্য যে ভারত আওয়ামী লীগের নেতাদেরকে ওভাবে আশ্রয় দেয়নি, ওভাবে সীমান্ত খুলে দেয়নি। একই অবস্থা হয়েছে বিচারপতি মানিকের। বিচারপতি মানিক ভারতকে খুশি করার জন্য যেভাবে জামাতের লোকদেরকে ফাঁসিতে চড়িয়েছেন, নির্দয় এবং নিষ্ঠুরভাবে যেভাবে ভারত বিরোধী লোকদেরকে শাস্তি দিয়েছেন, যেভাবে জঙ্গিবাদের যতগুলো নাটক হয়েছে সেই নাটকের কুশীলবদেরকে তিনি আদালতের সে যাকে বলে আশ্রয় দিয়েছেন। আর সেই কুশীলবরা যে সকল নাটক সাজিয়েছে, সেই নাটকের যারা ভিলেন সাজানো হয়েছে তাদেরকে যেভাবে বিচারপতি মানিক এর নেতৃত্বে একদল লোক যেভাবে যাদের জীবনকে জাহান্নাম করে দিয়েছে, সেই পরিবেশ এবং পরিস্থিতির প্রেক্ষাপটে আসলে মানিক সাহেবকে বাংলাদেশ থেকে আলাদা হেলিকপ্টার করে তাদের ভারতে নিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু সেটা না করে তিনি যেভাবে সীমান্তে অপদস্থ হয়েছেন, যেভাবে লাঞ্ছিত হয়েছেন, যেভাবে মার খেয়েছেন এবং তাকে যেভাবে এখন অপদস্থ করে কোর্টে হাজির করা হলো, সব মিলিয়ে ভারতের যে বাংলাদেশের প্রভুত্ব এটি এখন একেবারে শূন্যের কোঠায়। আর ভারতের যে বন্ধুত্ব এটি যে কোনো অবস্থাতে বিশ্বাসযোগ্য নয়, এটি এখন শেখ হাসিনা সবচেয়ে ভালোভাবে টের পাচ্ছেন। আর শেখ হাসিনা যে কি জিনিস সেটা তার আশেপাশের লোকজন আরো ভালোভাবে টের পাচ্ছেন। তো তারই প্রেক্ষাপটে যে স্লোগান হচ্ছে, বা বাবরকে যেভাবে, লুৎফুজ্জামান বাবর সাহেবকে যেভাবে হিরো বানানোর এখন যে স্লোগান চলছে, এটি দিল্লিকে নতুন ভাবনায় ফেলে দিয়েছে। এর দায় ভারতকে নিতে হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী। কুমিল্লা, নোয়াখালী, ফেনী এই অঞ্চলের মানুষ বন্যাতে সাফার করছে এবং এই সাফারটি মানে মানে কোনো মানে স্বল্প ক্ষতির সাফারিংস নয়, এখানে বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। আমি মনে করি এই ব্যাপারে একটি ইন্টারন্যাশনাল কমিশন হওয়া দরকার, এখানে আন্তর্জাতিক তদন্ত হওয়া দরকার। অলরেডি কিছু আলোচক এ ব্যাপারে কথা বলেছেন। বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের, তার সাথে ইন্ডিয়ান প্রতিনিধি, ইন্ডিয়ান হাই কমিশনার যিনি প্রধান, উনি দেখা করেছেন। তিনজন উপদেষ্টা স্পষ্ট করে কথা বলেছেন ভারতের এখানে ফেলিয়ারের ইস্যুতে। সিভিল সোসাইটি থেকে কথা বলা হচ্ছে, পলিটিক্যাল অর্গানাইজেশন গুলো থেকে কথা বলা হচ্ছে। একটি বিষয় স্পষ্ট যে ভারত তার ইন্টারন্যাশনাল অব্লিগেশনস, পানির ব্যাপারে এবং বন্যার ব্যাপারে, সে অব্লিগেশনসটা সে যথাযথভাবে ডিসচার্জ করেনি। ভারত দাবিটি করছে যে গেট, ডুম্বুর নদীর গেট যেটি, যে আপনি আমাকে কুমিল্লা অঞ্চলের কথা বলেছেন, সে অঞ্চলে যে বন্যার অন্যতম প্রধান কারণ উজান থেকে বেশি পানির কারণে বন্যা হয়ে গিয়েছে, সেটির ব্যাপারে তারা ব্যাখ্যা দিচ্ছে যে অতিরিক্ত বৃষ্টির কারণে ডুম্বুর নদীর উপর পানি সীমা অতিক্রম করে ন্যাচারালি বন্যার কারণ হয়ে গেছে, অথবা বাংলাদেশে পানি চলে এসেছে। প্রশ্ন হলো ভারত কি সেটি জানতো কিনা? দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল কোশ্চেন, যে পানি সীমা অতিক্রম করে বের হয়ে গেছে। ভারত যদি সেটি জেনে থাকে, তার ইন্টারন্যাশনাল অব্লিগেশনস হিসাবে অথবা নেইবারহুড অব্লিগেশনস হিসাবে তারা বাংলাদেশকে সেটি জানিয়েছিল কিনা? এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু ইনফরমেশন, বাংলাদেশকে তারা এই ব্যাপারে কোনো কিছুই জানায়নি। বরং যখন হাই কমিশনার সাহেবকে প্রকারান্তরে তলব করা হয়েছে,
তখন উনি বলছেন যে না, আমরা সেটি খুলে দেইনি, বরং এটি এমনি এমনি খুলে গিয়েছে। এটি অত্যন্ত একটি দুঃখজনক অবস্থান। যারা আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী হিসেবে নিজেদেরকে দাবি করেন, বাংলাদেশের বন্ধু হিসাবে দাবি করেন, ওনারা দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছেন। ওনারা ইন্টারন্যাশনাল যে অব্লিগেশনস সেটি পালন করেননি, নেইবার হিসাবে নেইবারহুড যে অব্লিগেশন সেটি তারা পালন করেননি। বন্যা, অতিবৃষ্টি ত্রিপুরাতে হয়েছে, ভারতের ওই অঞ্চলগুলোতে হয়েছে, বাংলাদেশেও হয়েছে। অবশ্যই অতিবৃষ্টি বন্যার একটি কারণ, এটি একমাত্র কারণ নয়। এখানে ভারত সেই দায়টি স্বীকার করুক বা না করুক, ভারতের ডুম্বুর নদীর গেট খুলে গিয়েছে অথবা তারা খুলে দিয়েছে, এটি অন্যতম একটি কারণ। এই ব্যর্থতার দায় তারা অস্বীকার করতে পারবে না। দেখুন, আমি আমি ইন্টারন্যাশনাল কমিউনিটিতে এই ব্যাপারটা নিয়ে আমার কথা বলেছি, আমার সাথে ইন্টারন্যাশনাল কমিউনিটির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের এই বন্যার কারণ নিয়ে বর্তমানে অন্তর্বর্তী সরকার, যদি তারা আজকে ইউনূস সাহেব মানে যে কথা বলেছেন, অপরদিকে তিনজন উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে ভারত বাঁধ খুলে দিয়েছে অথবা বাংলাদেশকে তারা সতর্ক করেনি, বাংলাদেশ সতর্ক হওয়ার কোনো সুযোগ পায়নি। যেটি হোক, আমার দাবি হচ্ছে যে ভারতের সাথে আমাদের নদী সংক্রান্ত অনেকগুলো সমস্যা রয়েছে, পানির হিস্যা নিয়ে সমস্যা রয়েছে। এখন এসে বন্যা সংক্রান্ত ব্যাপারে ভারতের সাথে আমাদের সমস্যা সৃষ্টি হয়ে গেল, যেই কারণে বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী এই অঞ্চলের মানুষ বন্যাতে সাফার করছে। এবং এই সাফারটি মানে 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 কোনো মানে স্বল্প ক্ষতির সাফারিংস নয়, এখানে বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। আমি মনে করি এই ব্যাপারে একটি ইন্টারন্যাশনাল কমিশন হওয়া দরকার, এখানে আন্তর্জাতিক তদন্ত হওয়া দরকার। এবং যদি ভারত এর জন্য দায়ী থাকে অথবা তাদের নেগলিজেন্সের কারণে যদি এই বন্যাটি হয়, যেটির সম্ভাবনা বেশি যে ভারত তার দায়িত্বটি পালন করেনি, ভারতের দায়িত্ব পালনের ব্যর্থতার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী অঞ্চলের মানুষের এই বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়া। এর দায় ভারতকে নিতে হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী। আমি মনে করি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি অন্তর্বর্তী সরকারকে একটি মেসেজ দিচ্ছি, এই সমস্যার সমাধানটি আন্তর্জাতিকভাবে হওয়া দরকার। এইটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ ডিপ্লোমেটিক মানে ভাবে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে বলে আমি মনে করি না। ভারত যেভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের উইলের বিপক্ষে যে, বাংলাদেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার বিপরীতে যে শেখ হাসিনাকে রক্ষা করছে, শেখ হাসিনাকে প্রোটেকশন দিয়ে যাচ্ছে, আমি মনে করি না ইন্ডিয়ান গভর্নমেন্টের রেজিলিয়েন্ট পজিশন শেখ হাসিনার জন্য যেভাবে হয়ে গিয়েছে, তারা যেই অবস্থানটি নিয়েছে। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই, আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি, আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মন্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। আমরা বিভিন্ন সংস্কারের কাজ শুরু করেছি, দেশবাসীকে অনুরোধ করব একটা আলোচনা শুরু করতে। আমরা সর্বনিম্ন কি কি কাজ সম্পূর্ণ করে যাব, কি কি কাজ মোটামুটি করে গেলে হবে, এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে। এই দিক নির্দেশনা না পেলে আমরা দাতা সরকার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছি না। আমি নিশ্চয়তা দিচ্ছি, আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না। আমরা আপনাদের সকলের দোয়া চাই। যে কদিন আছি সেই সময়টুকু উপদেষ্টা মণ্ডলীর প্রত্যেকে নিজ নিজ সাধ্যমতো দেশের এই সংকটকালে সংকট উত্তরণে যেন নিজ নিজ মেধা সাধ্যমতো কাজে লাগাতে পারে। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা অর্জন করলাম, আমরা আমাদের মতানৈক্যের কারণে সেটা যেন হাতছাড়া করে না ফেলে, এটা আমরা নিশ্চিত করতে চাই। এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব। শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই, আমরা এই অর্জনকে কিছুতেই হারিয়ে যেতে দেব না। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর একটি শ্রদ্ধেয়, সকল দিকে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। সবশেষে আবারও আমাদের দেশের সকল মানুষ, শিশু, কিশোর কিশোরী, তরুণ তরুণী, বয়স্ক,
বৃদ্ধ, নারী, পুরুষ সবার কাছে দোয়া চাইছি যেন আমরা আমাদের সকলের স্বপ্ন বাস্তবায়নে সফল হই। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো অনেক কিছু জানতে পারলেন, বুঝতে পারলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এবার কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।